সময়ের নিজস্ব এক জাদু আছে। সে নিঃশব্দে সবকিছু বদলে দেয়। মানুষ, অনুভূতি, সম্পর্ক এমনকি সবচেয়ে গভীর ক্ষতগুলোকেও সারিয়ে তোলে আনন্দে। দেখতে দেখতে আজ মৌসুমের কাছাকাছি সেই গল্পের পেরিয়ে গেছে ৬টা বছর। সাথে বদলেছে কত কি। কত মানুষের জীবনের মোড় ঘুরেছে ঘূর্ণির মতো। রায়ানের বয়সটাও ৬-এ পড়ল এবার। কিন্তু ছেলেটাকে দেখলে এটুকু আন্দাজ করা কঠিন। সমবয়সীদের চেয়ে খানিকটা লম্বা গড়ন। সোজা হয়ে দাঁড়ালে ছোট্ট বুকখানা কেমন গর্বে ফুলে ওঠে। কিন্তু অতিরিক্ত চঞ্চল সে। ভীষণ চতুর চাহনি ওর। এত ছোট বাচ্চার এমন দৃষ্টি মানায় না। অতিরিক্ত ছোটাছুটি করে। স্থির থাকে না দুদণ্ড। ১ মিনিটে ১০০ বকবক করা রায়ানের বাম হাতের খেল। আর এজন্যই এ ছেলেকে নিয়ে তুষির চিন্তার শেষ নেই। স্বার্থর মতো মানুষের ছেলে এরকম হবে ও কল্পনাও করেনি। অথচ রায়ান জন্মানোর পর তুষি ভেবেছিল আরেকটা স্বার্থ এসেছে এ ঘরে। হলো না তবে। জুতোর ফিতে বেঁধে দিতে দিতে দীর্ঘশ্বাস ফেলল তুষি। পড়ল বেশ বিপাকে। রায়ান নড়ছে দুলছে কথা বলছে। তুষি চ-সূচক শব্দ করে বলল, দাঁড়াও চুপ করে। রায়ান বলল, আচ্ছা মাম্মাম কই যাচ্ছি সবাই? বললাম না পাপা আজ অ্যাওয়ার্ড পাবে। অ্যাওয়ার্ডটা কিসের? বললাম তো বাবা, কাল রাতেও বললাম, আবার বলো না। তুষি হারমানা গলায় বলল, পাপা একটা সাহসিকতার পুরস্কার পাচ্ছে। কে কে যাচ্ছে মামাম? আমি, তুমি, নানা ভাই, দাদা ভাই যাচ্ছে। মিমি যাবে না? মিমি অসুস্থ। আর কথা না বলে চুপচাপ একটু থাকো, দেরি হচ্ছে। মা ছেলের কথার মাঝেই জুতোর ঠকঠকে শব্দ তুলে একজোড়া পা ঘরে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করলো ছোট শব্দে, হয়েছে? তুষি পাশ ফিরে চাইল। পূর্ণ পুলিশি ইউনিফর্ম পরা একটা হলদে ফর্সা মুখ শটান দেহ নিয়ে সামনে এসে থেমেছে। গাঢ় রঙের নিখুঁত ইস্ত্রি করা পোশাকে স্বার্থকে আজ অন্য দিনের চেয়েও দীপ্ত লাগছিল। আরও অনেক বেশি ব্যক্তিত্বময়। স্বার্থ এখন পুলিশ সুপার, এএসপি। কাঁধে শাপলা খচিত র্যাঙ্ক ব্যাজটা জ্বলজ্বল করছে। বুকের ওপর ঝকঝকে নামফলক আর সারিবদ্ধ রিবন বার। কোমরে কালো শ্যামব্রাউন বেল্ট। পায়ে পালিশ করা কালো জুতো। মাথায় কিপ্ট পরতেই যেন তার পুরো উপস্থিতিতে এক অন্যরকম গাম্ভীর্য নেমে এলো এখানে। বছরের পর বছর দায়িত্ব, ত্যাগ আর সাফল্যের স্বীকৃতি হিসেবে আজ তার বুকে যুক্ত হবে পিপিএম, রাষ্ট্রপতির দেয়া পদক। তুষি মোহময় ঠোঁটে হাসল স্বামীর উজ্জ্বলতায়। বলল, এই তো। তবে রায়ান দাঁড়ায় না। পাপা বলে এক ছুটে দৌড়ে যায় কাছে। একটু ঝুঁকে ছেলেকে চট করে কোলে তুলল স্বার্থ। মাথার কিপ্ট ক্যাপটা রায়ান তুলে নিজের মাথায় পড়ল। বাবা ছেলের কথাবার্তার ফাঁকে তুষি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলের চক্করে ওর নিজের তৈরি হওয়া হয়নি। খোলা চুল, শাড়ির আঁচল ঠিকঠাক করার মাঝেই ঘাড়ের খাজে তপ্ত শ্বাসের ছোঁয়ায় একটু চমকালো ও। ব্যস্তভাবে বলল, রায়ান আছে। স্বার্থর বলিষ্ঠ ২ হাত পেছন থেকে এসে জড়িয়ে ধরল কোমরে। নির্লিপ্ত চিত্তে স্ত্রীর মেয়েলি শরীরের সঙ্গে অন্তরঙ্গতা বাড়িয়ে বলল, নিচে পাঠিয়ে দিয়েছি। তুষির ছটফটানো চোখ আয়নায়। এত বছরেও ওর লজ্জা কেন কমে না কে জানে। মৃদু স্বরে বলল, ভালো লাগছে? লাগছে এসপি স্বার্থ আবরারের স্ত্রীর মতো। স্বার্থ বলল, এসপির স্ত্রী লাগার দরকার নেই। তুমি যেমন তেমনই ভালোবাসি। তুষি গলায় চিবুক নুয়ে হাসলো। নিচ থেকে তখনই হাঁক ছুড়লেন সাইফুল। কই রে তুষি স্বার্থ? আর কতক্ষণ বুড়ো লোকগুলোকে বসিয়ে রাখবি তোরা? তুষি ছটফটিয়ে নিজেকে স্বামীর থেকে ছাড়িয়ে বলল, আসছি আসছি আসছি। রায়ানের মাথায় স্বার্থর কিপ্ট ক্যাপটা সাইজে বড় হয়েছে, এজন্য বারবার খুলে পড়ে যাচ্ছে। এই যে ও সিঁড়ি দিয়ে লাফিয়ে নামলো, সঙ্গে সঙ্গে পেছনের সিঁড়ির ওপর পড়ে গেল সেটা। রায়ান আবার তুলল, মাথায় পড়ল। আবার ছুটে নামতে গিয়ে ওটা আবার পড়ল নিচে। ভীষণ বিরক্ত হয়ে এইবার ক্যাপটা হাতে নিয়ে একটা চড় মারল ও। খিটমিটিয়ে বলল, বজ্জাত ক্যাপ, চুপ করে মাথায় বসে থাক। তারপর আবার ক্যাপটা তালুতে চড়ালো রায়ান। তবে ওর ধমক ক্যাপ মানে না। ফের বাদরের মতো লাফ দিয়ে নামতেই ওটা আবার পড়ে গেল। রায়ান রেগেমেগে ক্যাপটা তুলে মাথায় পরে হাত দিয়ে চেপে ধরল। এবার নামলো সেই লাফিয়ে লাফিয়ে। একদম শেষের ধাপে এসে খুলে ফেললো। বিজয়ের হাসি হেসে বলল, কি ক্যাপ, পারলি না আমার সাথে? সৈয়দ বাড়ির অনেক কিছু এখন আর আগের মতো নেই। জয়নব হাসনা দুজনেই বুড়িয়ে গেছেন। জয়নব পড়েছেন বিছানায়, হাঁটাচলা করতে পারেন না। ওখানেই সব। হাসনা টুকটুক করে পিঠ নুইয়ে হাঁটেন, ওনার সাথেই থাকেন এখন। ক্লাস 9-এ পড়া 15 বছর বয়সী মিন্তো এখন ইউনিভার্সিটিতে পা রেখেছে। ইন্টারমিডিয়েটে জিপিএ 4 পেয়ে পাশ করাতে ভাবসাব
সবই আলাদা তার, তবে সে বাড়িতে নেই, রাজশাহী থাকে, ওখানেই পড়ে। বন্ধু-বান্ধব, খেলা সব নিয়ে তার ব্যস্ততা তুমুল। অয়ন সে এখন দেশের খুব নামকরা শিশুবিদ, ঢাকার সবচেয়ে বড় হাসপাতালের সিনিয়র ডাক্তারও। ইউষা অন্তঃসত্ত্বা, ৯ মাস শেষ হয়েছে পরশুদিন। তুষির কমপ্লিকেশন যতটা কম ছিল ওর ততটাই বেশি। রেহনুমা মাত্রই খাওয়ার জন্য ১ গ্লাস দুধ দিয়ে গেলেন। ইউষা বসে বসে গ্লাসটা মুখের সামনে ধরল। তুরন্ত এক লাফে সামনে এসে বলল রায়ান, মিমি তুমি অসুস্থ কেন? হঠাৎ শব্দে কলিজা ছলকে উঠল মেয়েটার। হকচকিয়েও রায়ানকে দেখে শ্বাস ফেলল ধীরে। ও তুমি? রায়ানের চুলগুলো সামনে পেছনে একদম সমান করে ছাটা, সেজন্য ভ্রু থেকে চোখ অর্ধেক ঢেকে থাকে। ইউষা হেসে হাত দিয়ে চুলটা একপাশে আশ্রে দিয়ে বলল, আমি একটু অসুস্থ যে বাবাই। রায়ানের চুলে হাত দেওয়া পছন্দ না। ইউষার আছড়ে কপাল বার করে রাখা চুলটা মুহূর্তে ও আবার টেনে টেনে ভ্রু ঢেকে দিল। জিজ্ঞেস করলো ছুঁড়ে ছুঁড়ে, তুমি অসুস্থ কই? তুমি তো হাসছো। তনিমা পাশেই ছিলেন, অবাক হয়ে বললেন, ও মা, অসুস্থ বলে কি হাসবে না? বড় আম্মু তো অসুস্থ, সে তো হাসে না দিদান, সারাদিন শুয়ে থাকে। ওটা অন্য অসুস্থ, মিমির পেটে একটা বাবু আছে, ওর জন্যে যেতে পারবে না। রায়ান চোখ নামিয়ে ইউষার ফোলা পেটের দিকে চাইল, সঙ্গে সঙ্গে বলল, তাহলে ওকে পিটিয়ে বের করে দিচ্ছি। আমার ব্যাগটা নিয়ে আসি, দাঁড়াও। ঘুরে হাঁটা ধরতেই আতকে ওর হাত টেনে ধরল ইউষা। না না, লাগবে না, তুমি যাও বাবাই, আমি পরে কখনো যাব কেমন? রায়ান মানতে পারল না। ওরা বেড়াতে যাবে আজ, সেখানে নানা যাচ্ছে না, দিদান যাচ্ছে না, চাচু যাচ্ছে না, মিমি যাচ্ছে না। রায়ানের মজা লাগবে এতে? ও এদিক ওদিক চেয়ে বড় মামাকে খুঁজলো, প্রশ্ন করলো ইউষাকে, চাচু কোথায়? ঘুমোচ্ছে বাবাই, কাল অনেক রাতে ফিরেছে তো। স্বার্থ নেমে এলো এর মাঝে। রায়ানের থেকে ক্যাপ নিয়ে মাথায় চাপিয়ে মায়ের কাছে এসে সালাম করলো পা ছুঁয়ে। এরপর রেহনুমাকেও করলো। দিদুনের সাথে ওপর থেকেই দেখা করে এসেছিল সে। দুই মা বুক ভরে দোয়া করলেন। ইউষা অল দ্য বেস্ট জানালো। ও ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, দেরি হচ্ছে, এসো তুষি। রেহনুমা বললেন, এত অলস হলে দেরি হবেই তো। তুষি বলল, আমি কিছু করিনি, কিন্তু সব তোমার নাতির দোষ, মোটে শান্ত থাকে না। জামা প্যান্ট পরাতেই কি কষ্ট হয়েছে আমার। শওকত আর সাইফুল লনে আগে থেকেই বসেছিলেন। দুই ভাইয়ের মধ্যে মিল দিনে দিনে আরো বেড়েছে। পার্কিংয়ে বড় গাড়িটা তৈরি। এসপি স্বার্থর গাড়ি আলাদা এখন, একটা বিশেষ রঙের সিকিউরিটি স্টিকার আছে এতে। সবাই মিলে একে একে চেপে বসতেই গাড়ি রাজারবাগের উদ্দেশ্যে ছুটল। শওকত সামনের সিটে বসেছেন। দেখতেই দাদাভাই আমাকে নাও বলে এক আহ্লাদি চিৎকার ছুড়ল রায়ান। তুষি বলল, না, ওখানে কোথায় বসবে তুমি? দাদাভাইয়ের কষ্ট হবে না? আর কিসের কষ্ট, দে তো, এসো রাজা মিয়া। শওকত দুহাত বাড়িয়ে কোলে এনে বসালেন ওকে। বংশের প্রথম প্রদীপ তার, আদর করে রাজা মিয়া ডাকেন। তুষি ফোঁস করে শ্বাস ফেলল। ছেলেটা এত আশকারা পাচ্ছে, সামনে কি যে তৈরি হবে কে জানে। পুলিশ লাইন্সের গেটের চারদিকে ইউনিফর্ম পরা কর্মকর্তাদের আনাগোনা। মাঠে একরকম গম্ভীর অথচ উৎসব মুখর আবহ। এ ধরনের অনুষ্ঠানে সাধারণত প্রচুর প্রটোকল থাকে। পরিবার থেকে দু একজনের বেশি মানুষ আনা যায় না, কিন্তু স্বার্থ যে নারী পাচারকারী চক্র ধরিয়ে দিয়েছিল, সে কারণে যে সাহসিকতায় আজ তার এই বীরত্বের স্বীকৃতি, সেটা সরকার অবধি পৌঁছে গিয়েছে। সেজন্য তার ক্ষেত্রে ভিআইপি পাস বাড়িয়ে দেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থায়। তুষি বেশ ঘাবড়ে যাচ্ছে। চারদিকে এত পুলিশ, এত অস্ত্র। এক সময় পুলিশ দেখলে ও উল্টো দিকে ছুট লাগাতো। এই ভয় হঠাৎ ফিরে আসছে কেন? ও তো আর চুরি করেনি এখানে। ছোট মুখটা আরো শুকনো করে এদিক ওদিক দেখলো ও। গেট পাসিং এর সব নিয়মকানুন শেষ করে আসন গ্রহণের পালা এলো। এসপি সাহেবের আসন একদম স্টেজের অভিমুখে, সামনের সারিতে। আর ভিআইপি জোনে বসবে পরিবারের বাকিরা। স্বার্থকে না চাইতেও আলাদা পথ ধরতে হলো। আর তুষি, সাইফুল, শওকত এগোয় অন্যদিকে। পথে রায়ানের গাল ধরল কেউ কেউ, কেউ হ্যান্ডশেক করলো। এসপি স্যারের বাচ্চা গদগদ বেশি। রায়ান হাঁটছিল তরবরিয়ে, শরীরে হাত দেয়া ওর পছন্দ না। যে যেখানে ধরে মায়ের আঁচল তুলে মুছে ফেলে সেটা। সামনের সারির একটা চেয়ারে বসলো সৈয়দ বাড়ির সকলে।
সুটেড বুটেড শওকত আলী পায়ের ওপর আরেক পা তুললেন। গর্বে তার বুকটা যে ঠিক কতখানি ছড়ানো, কাকে বোঝাবেন, কি বলে বোঝাবেন। ছেলে সরাসরি রাষ্ট্রপতির পদক পাচ্ছে আজ। এই দৃশ্য দেখার পরে চোখ বুজলেও শান্তি। সাইফুল বসেছিলেন পাশে, খেয়াল করলেন ব্যাপারটা, বললেন, ভাইজানের হাসি তো দেখেই ধরছে না। শওকত আরো বেশি করে হাসলেন কথাটায়, নড়েচড়ে বললেন, স্বার্থ যেদিন বাড়িতে এসে জানালো, আমি খুব আশা করেছিলাম আমাকেও বলুক, বলেনি। পরে বিশ্বাস করতে পারিনি ও নিজে গিয়ে আসতে বলবে। তুষি ছিল বাবার পাশে, কথাটা শুনল সে। মুচকি হেসে রায়ানের চুলে হাত বোলালো। বাবার সাথে স্বার্থর এইটুকু দূরত্ব যে ঘুচেছে, তার পেছনে এই ছোট্ট বাচ্চা ছেলেটাই তো মূল। গত পরশুর আগ অব্দি বাড়ির সবাই একবার করে হলেও স্বার্থকে অনুনয় করেছে বাবাকে গিয়ে যাওয়ার কথা বলতে, শোনেনি। উল্টে মায়ের সাথে চেঁচামেচি করেছে একচোট। অথচ পরশু রাতে যখন বাবা ফিরতে রায়ান ছুটে গিয়ে শুধালো, পাপা দাদু ভাই যাবে না? স্বার্থ থম ধরে চুপ করে রইল। তুষির মুখটা শুকনো তখন, হাঁসফাঁস করছিল, পারছিল না ছুটে গিয়ে ছেলের মুখ চেপে ধরতে। রায়ান বুকে দুই হাত বেঁধে গাল ফুলিয়ে বলল, তুমি কেন দাদু ভাইয়ের সাথে এমন করো পাপা? আমি কি তোমার সাথে এমন করি? তুষি চোখ রাঙিয়ে বলল, রায়ান চুপ করো। রায়ান কষ্ট পেল, কাঁদো কাঁদো গলায় বলল, কাল প্রোগ্রামে দাদুভাই না গেলে রায়ানও যাবে না। স্বার্থ শান্ত চোখে চায়, ছোট্ট বাচ্চার রাগ নিশ্চুপ চেয়ে দেখে। রায়ানের মুখটা লাল হয়ে এসেছে, ও কত কি ভাবলো। উঠে বেরিয়ে গেল হঠাৎ। তুষি উদ্বেগ নিয়ে স্বামীর পিছু পিছু আসে। স্বার্থকে বাবা মায়ের দরজার সামনে দেখে থেমে যায় আবার। স্বার্থ টোকা দেওয়ার আগেই শওকত যেন কি কাজে বেরিয়ে এলেন। মুখোমুখি হলো দুইজন। ছেলেকে দেখে একটু থমকালেন ভদ্রলোক। স্বার্থ সেদিন বলেছিল কথা বলবে, কিন্তু বলেনি। রায়ানকে কোলে দেওয়ার পরদিন থেকেও সেই আগের মতোই ছিল ওনার সাথে। রয়েছে শুধালেন, কিছু বলবে? স্বার্থর চোখ নিচে, চোয়াল শক্ত, বলল, আমার প্রোগ্রামে আপনিও আসবেন। শওকত বিস্ময় নিয়ে বললেন, তুমি চাও আমি যাই? চাই বলে দিয়েই ফিরে গেল স্বার্থ। তুষি অবাক হয়ে চেয়ে রইল পাশ কাটিয়ে যাওয়া মানুষটার পানে। মাথায় হাত পড়তেই মুখ তুলে চাইল রায়ান। স্বার্থ মুচকি হেসে বলল, দাদু ভাই যাবেন? রায়ান খুশি। উচ্ছল ভঙ্গিতে উঠে দাঁড়ালো ছেলেটা, গলা জড়িয়ে ধরে বলল, খুব খুশি পাপা। পেছন থেকে তুষি বলল, বাব্বা আমি এতবার বললাম শুনলেনই না। ছেলে একবার বলতেই ব্যাস। স্বার্থ ছেলের দিকে চেয়েই বলল, আমি আমার ছেলেকে সব দেব তুষি। ও মুখ ফুটে শুধু বলবে, পাপা এটা চাই, আমি তাই এনে দেব। পাপা কেমন হয় দুনিয়া দেখবে না? হ্যাঁ হ্যাঁ, তারপর আশকারা পেয়ে পেয়ে এটা মাথায় উঠে যাবে। কোন দিন যদি এসে মেয়েটে চায় তখন? স্বার্থ হেসে ফেলল, ভ্রুকুসকে বলল, তোমার মাথাতেই আসে এসব। ধরুন হলো, তখন কি করবেন? স্বার্থ একদমে বলল, হোক না, সমস্যা কোথায়? ওর পাপা তো ওর মাকে রাস্তা থেকে তুলে এনে বিয়ে করেছিল। ও চাইলে না হয় পুত্রবধূও তুলে আনবে। কি ভাবছো? এই চোর। তুষির ঘোর ভাঙল, তাকালো পাশ ফিরে, অবাক হয়ে বলল, এখানে কখন এলেন? পরপরই ভাব নিয়ে বলল, আমি কিন্তু আর চোর নেই, এখন এএসপি সাহেবের বউ আমি, সম্মান দিন। স্বার্থ ভ্রু নাচিয়ে বলল, এএসপির ফুল মিনিং জানো? তুষি চুপসে গিয়ে বলল, মাত্র ক্লাস 10-এ পড়ছি। এসব তো অনেক শক্ত জিনিস, তাই না? ওরা আস্তে আস্তে কথা বলছিল, রায়ান শুনতে পাচ্ছিল না। পাপার পেটানোর দেহ মায়ের থেকে সরিয়ে ত্রস্ত গোলে মাথা বের করে বলল, পাপা তোমরা কি কথা বলছো? তুষি রেগে রেগে বলল, সেটাও তোমাকে বলতে হবে রায়ান, তুমি না ছোট? স্বার্থ মৃদু ধমকায়, তুষি বকছো কেন? আমরা কিছু বলছি না রায়ান, তুমি পাজল মিলিয়েছ? রায়ান সানন্দে বলল, মিলিয়ে ফেলবো তো, আজকের দিনটা দাও। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। প্রধানমন্ত্রীর আগমন, জাতীয় সঙ্গীত আর কুচকাওয়াজের পর পালা ফুরালো অপেক্ষার। অধীর চোখে স্টেজের পানে চেয়ে রইল তুষি। বড় লম্বাটে নলে দাঁড় করানো মাইক্রোফোনের সামনে থাকা ভদ্রলোক তার দরাস্বরে নাম ঘোষণা করলেন, এবারে প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম বীরত্ব গ্রহণ করবেন সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সৈয়দ স্বার্থ আবরার। নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথেই ভিআইপি গ্যালারির প্রথম সারিতে বসা স্বার্থ আবরারের স্ত্রী মেহরিন রহমান তুষির শীর্ণ বুক কেঁপে উঠল গর্বে। পাশে বসা রায়ান পাজল ফেলে দুই হাত তুলে লাফিয়ে বলল, আম্মু দেখো পাপা। সাইফুল শওকত আপ্লুত ভঙ্গিতে দুজন দুজনের হাত চেপে ধরলেন। মাঠের নির্দিষ্ট আসন থেকে উঠে দাঁড়ালো স্বার্থ। গায়ে কুচকুচে কালচে নীল রঙের জমকালো ড্রেস ইউনিফর্ম, মাথায় সুসজ্জিত ক্যাপ, পায়ে চকচকে বুট, অত্যন্ত মাপা দৃঢ় আর সুশৃঙ্খল কদমে মার্চ পাস্ট করে এগিয়ে গেল মূল মঞ্চের দিকে। প্রতিটি পদক্ষেপে তার একজন বীরের প্রবল
আত্মবিশ্বাস চুইয়ে পড়ল যেন। লাউড স্পিকারে তখন পড়া হচ্ছে তার অসীম সাহসিকতার বিবরণ, কিভাবে নিজের জীবনের তোয়াক্কা না করে এক সুকঠিন অভিযানে সে অপরাধী চক্রকে দমন করেছিল, কিভাবে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছিল কয়েকশো মেয়ে। মঞ্চের সামনে এসে স্বার্থ প্রধানমন্ত্রীর মুখোমুখি দাঁড়ালো, এক হাত কপালে ঠেকিয়ে এক দুর্দান্ত নিখুঁত রাষ্ট্রীয় স্যালুট জানালো তাকে। প্রধানমন্ত্রী মৃদু হাসলেন, স্বার্থের চওড়া বুকে পরম মমতায় আর সম্মানে পরিয়ে দিলেন চকচকে সোনালি ও লাল ফিতার সেই কাঙ্ক্ষিত মেডেল পিপিএম। হ্যান্ডশেক করলেন, এরপর মুখে বললেন প্রশংসাসূচক কিছু বাক্য। অফিসিয়াল ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল একের পর এক। রাজারবাগ লাইন্সের সুবিশাল মাঠ ভেঙে পড়ল করতালির জোয়ারে। হাজারো মানুষের সেই তুমুল হাততালির শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠল। তুষির চোখটা ভিজে গেল জলে, মুখে হাসি রেখে হাততালি দিতে দিতে ঠোঁট দুটো পিষে ধরল কান্না আটকানোর চেষ্টায়। মুগ্ধ চোখে চেয়ে রইল স্টেজের ওই মানুষটাই। রায়ান তখনও লাফাতে লাফাতে বলছে, পাপা দা বেস্ট, পাপা দা চ্যাম্পিয়ন। পুরো মাঠের সেই করতালি চলছে তখনও। স্বার্থ আবরারের এত বছরের ত্যাগ, সততা আর বীরত্বের এক পরম স্বীকৃতি হয়ে বাতাসে ভাসছিল সেসব। সাথে স্মরণ করালো, ন্যায় কখনো বিফলে যায় না। তুষির ফোন বাজলো হঠাৎ, মায়ের কল। ধরলো ও, কিন্তু কথা বললেন বড়মা। কান্না ভেজা কণ্ঠে ডাকলেন, তুষি, তুষি রে। তুষির মুখটা সাদা হয়ে গেল, হড়বড়িয়ে বলল, কি হয়েছে বড়মা? তুষি রে, ইউষাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, ওর চোখ উল্টে যাচ্ছে। কি? সাইফুল পাশে থাকায় শুনতে পেলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তুষি এখনই বাবাকে বলতে চাইল না, বাবার বয়স হয়েছে, ভেঙে পড়বে তো। নিজে ঢোক গিলতে গিলতে বলল, ইউষা হাসপাতালে নিয়েছে? হ্যাঁ বাবা, চলো যাই। রায়ানের হাতটা ধরতেই ও ছাড়িয়ে নিল। আমি পাপার এখানে থাকবো মাম্মাম। তুষি আর জোর করে না, শওকতকে বলল, বাবা তাহলে তুমি ওকে নিয়ে বসো, আমি আর বাবা যাই। সিরিয়াস কিছু না তো রে তুষি? না না, সিরিয়াস না, তুমি থাকো বাবা, জানোই তো আমি একটু ওই ইউষাকে বেশি ভালোবাসি। আমি যাই। হ্যাঁ। বলতে বলতে আঁচল দিয়ে গলা মুখ মুছল তুষি। বাবাকে বলল, চলো বাবা। স্বার্থ পদক পরা ফাঁপা বুকটা নিয়ে এক ছুটে ভিআইপি পাশের দিকে চলে এলো, কিন্তু সাইফুল আর তুষির সিটটা খালি। রায়ানের দিকে চেয়ে বলল, তোমার মাম্মা কোথায়? রায়ান মহা ধরিবাজ, ইচ্ছে করে বলল, আমি জানি না, দাদা ভাইকে বলে গেছে। স্বার্থ তাও বাবাকে প্রশ্ন করল না, পকেট থেকে ফোন বের করে তুষিকে কল করলো। এরপর সাইফুলকে কেউ ধরছে না। রায়ান বলল, পাপা দাদা ভাই জানে তো? ও না চাইতেও এবার বাবার দিকে চাইলো, জিজ্ঞেস করলো, কোথায় সব? হাসপাতালে গেল, ইউষার ডেলিভারির সময় হয়েছে। আমরাও তাহলে উঠি এখন? আমি গাড়ি গেইটে আনতে বলে দিচ্ছি। রায়ান খেয়াল করছে পাপা দাদা ভাইয়ের মুখটা চিন্তিত। মাম্মামও কেমন কেমন করে ছুটলো। ও খুব কৌতূহল হয়ে বলল, আমরা এখন কই যাব পাপা? স্বার্থর কানে ফোন, ব্যস্ততা চোখে মুখে। তাও জানালো, মিমির একটা বাবু আসবে সেখানে। রায়ানের কপালে ভাঁজ অমনি তেরা হয়ে বসলো। আবার বাবু আসবে বাড়িতে, তাও মিমির? মিমি তাহলে ওকে আদর করবে তো?